হাজী সেলিম পরিবারের অবৈধ সম্পদ সন্ধানে দুদক, নদী, জমি, বাড়ি দখলসহ নকল পণ্য বাজারজাতের অভিযোগ। নৌ কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান সেলিম 3 দিনের রিমান্ডে, তদন্তের দায়িত্বে গোয়েন্দা পুলিশ। সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক বললেন প্রধানমন্ত্রী, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ। 7 মাস পর বাংলাদেশ ভারত বিশেষ বিমান চলাচল শুরু, শিগগিরই পর্যটক ভিসা বললেন হাই কমিশনার। 100 মিলিয়ন ডোজ ভ্যাকসিন উৎপাদনের ঘোষণা ট্রাম্পের, 2 লাখ মৃত্যুর দায় নিতে হবে বললেন বাইডেন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, শাহজালালের 3য় টার্মিনালে বদলাচ্ছে পাইলিংয়ের ধরন, নকশায় পরিবর্তন হবে না। এবার সংসদ সদস্য হাজী সেলিম, তার ছেলে ইরফান ও তাদের সহযোগীদের অবৈধ সম্পদের খোঁজ খবর শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। কমিশনার মোজাম্মেল হক খান জানান, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ জমা পড়েছে। দুদক বলছে, বুড়িগঙ্গা নদী দখল করে পাকা স্থাপনা নির্মাণ, পুরান ঢাকায় ভূমি, বাড়ি ও মার্কেট দখল এবং নামকরা কিছু প্রতিষ্ঠানের পণ্য নকল করে বাজারজাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। নানা ঘটনায় আলোচিত সমালোচিত তিনি। বাবা হাজী সেলিমের মতো তার ছেলে ইরফান মোহাম্মদ সেলিমও সমালোচিত। নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের মামলার প্রধান আসামি ইরফান ও তার সহযোগীরা গ্রেপ্তার হওয়ার পর এখন রিমান্ডে আছেন। ইরফান গ্রেপ্তার হওয়ার পর হাজী সেলিম পরিবারের নানা কর্মকাণ্ডের তথ্য বের হয়ে আসছে। মার্কেট পুরাটাই দখল করে আপনার 1 লাখ 1.5 লাখ করে, এক এক দোকানের দাম আছে প্রায় 50 লাখ 60 লাখ, 2 লাখ 4 লাখ দিয়ে ভাগাই দিচ্ছে। বুড়িগঙ্গা নদী দখল থেকে শুরু করে পুরান ঢাকার অন্তত 100 বাড়ি দখলের অভিযোগ উঠেছে সেলিম পরিবার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। জাল দলিলের মাধ্যমে পুরান ঢাকার বেশ কিছু বাড়ি দখলের অভিযোগের প্রাথমিক সত্যতাও পেয়েছে দুদক। এছাড়া নামকরা কিছু প্রতিষ্ঠানের পণ্য নকল করে বাজারজাতের অভিযোগও পেয়েছে সংস্থাটি। দুদক বলছে, হাজী সেলিম, তার ছেলে ইরফান ও তাদের সহযোগীদের অবৈধ সম্পদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। তথ্য অলরেডি আমাদের কাছে সংগৃহীত হচ্ছে, কাজে এই তথ্য নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। জায়গা হোক, সরকারের সম্পত্তি হোক, যদি দখল হয় এবং সেটি যদি আমি বলছি যে আমাদের দুর্নীতি দমন কমিশন আইনের যদি আওতাভুক্ত হয়, তাহলে দুদক সে ব্যাপারে পরীক্ষান্তে ব্যবস্থা নেবে। তথ্য সংগ্রহের পর যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত আসবে। অবৈধ সম্পদের বিষয়গুলো যদি দুর্নীতি দমন কমিশনের শিডিউলের সাথে সম্পর্কিত হয় এবং শিডিউলভুক্ত অপরাধের সামিল হয়, তাহলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব এবং খতিয়ে দেখব এবং দুদকের আইনে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতিবাজদের রক্ষা নেই, মন্তব্য দুদক কমিশনারের। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তাঁর দেহরক্ষী জাহিদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ আদেশ দেন। এদিকে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রাসেল খান। ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদের 7 দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে আবেদন করে পুলিশ। আবেদনের শুনানির জন্য বুধবার তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে দুজনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ধানমন্ডি থানায় একটা হত্যা প্রচেষ্টা মামলায়
ইরফান সেলিম এবং তার সহযোগী একজন সহ আজকে আদালতে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে এবং আমরা শুনানি করেছি। আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সরকারি কাজে বাধা সৃষ্টি এই ধরনের কোনো কিছু হয় নাই, সেটা আমরা আদালতে বলছি। আর যেহেতু এটা একটা মারামারির মামলা, যে 323-এ উনাকে 506 হুমকি দেওয়া হয়েছে, সেখানে রিমান্ডের কোনো প্রশ্ন আসে না, কারণ এখানে 60 জন আসামি এখানে এজাহারের গ্রেপ্তার করা হয়েছে। একই মামলার আরেক আসামি এবি সিদ্দিক দীপুকেও হাজির করে পুলিশ। আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার আগের দিন সোমবার আরেক আসামি মিজানুর রহমানকে 1 দিনের রিমান্ডে নেয়ার অনুমতি পায় পুলিশ। গত রোববার রাতে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনায় সোমবার ধানমন্ডি থানায় ইরফান ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শুরু করে ধানমন্ডি থানা পুলিশ। তবে বুধবার মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর দেওয়া পররাষ্ট্রনীতি অনুযায়ী বৈরিতা নয়, শান্তির পথ ধরেই প্রগতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ, এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক উল্লেখ করে সৎ ও উন্নত মানসিকতা নিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। পটুয়াখালীতে লেবুখালী শেখ হাসিনা সেনানিবাস। সশস্ত্র বাহিনীর নবগঠিত 3টি ব্রিগেড ও 5টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠান আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান সমন্বয়ক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপস্থিতিতে 49 ফিল্ড রেজিমেন্ট, 66 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 12 সিগন্যাল ব্যাটালিয়ন, 24 এমপি ব্যাটালিয়ন এবং সদর দফতর 28 পদাতিক ডিভিশন সহ নবগঠিত ব্রিগেড ফোর্স পতাকা উত্তোলন করে। আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া প্রতিরক্ষা নীতিমালার আধুনিক রূপ দিতে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন তিনি। আমাদের সরকার সেনাবাহিনী উন্নয়ন, সম্প্রসারণ এবং আধুনিকায়নে বিশ্বাসী এবং এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করেছি। সশস্ত্র বাহিনীকে দেশের মানুষের আস্থার প্রতীক উল্লেখ করে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন সরকার প্রধান। সেনাবাহিনীর সদস্য হিসেবে দেশের জন্য কাজ করার লক্ষ্যে সর্বপ্রথম দরকার হচ্ছে পেশাদারিত্ব এবং প্রশিক্ষণ। আর এই পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের জন্য আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। নেতৃত্বের প্রতি আস্থা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েই আমরা বাংলাদেশকে আর্থসামাজিকভাবে উন্নতি করতে চাই। কিন্তু যদি কখনো আমরা আক্রান্ত হই, যেটা মোকাবেলা করবার মতো শক্তি যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই এবং সেভাবে আমরা তৈরি থাকতে চাই। করোনার মন্দা কাটাতে সরকারের প্রণোদনা দেশের অর্থনীতি সচল রেখেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তার ফলে আমাদের অর্থনীতির চাকা আমরা সচল রাখতে সক্ষম হয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ক্ষুদ্র ঋণ প্রদানে বেসরকারি ব্যাংকগুলোকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BABর শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের রিজার্ভ টার্গেট $50 বিলিয়ন বলেও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে শীত বস্ত্র ও কম্বল প্রদান করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BAB। প্রধানমন্ত্রীর পক্ষে তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ত্রাণ সামগ্রী গ্রহণ করেন মুখ্য সচিব। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাকালের সংকট ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকায় BABকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করতে তৃণমূলে ব্যাংকের সুবিধা ব্যবহার করে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহক উভয়ই লাভবান হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। আপনি কত আর বিদেশে রপ্তানি করবেন, আপনার দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে, দেশের মানুষের আর্থিক সচ্ছলতা, তাহলে আপনার উৎপাদিত পণ্যের বাজারটা আপনার দেশেই হবে। 1 কোটির উপর কৃষকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করা আছে। তো এই যে ব্যাংক ব্যবহার করার অভ্যস্ততা, এটাও কিন্তু আমাদের সরকারের একটা সিদ্ধান্ত নিয়ে
আমরা সেই সুযোগটা করে দিয়েছি। ক্ষুদ্র ঋণ প্রদানে বেসরকারি ব্যাংকগুলোকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের প্রণোদনা প্যাকেজে আমরা যে সমস্ত সুযোগগুলি দিয়েছি তাতে অল্প সুদে আমরা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকেও আর্থিক সহায়তা দেওয়ার একটা পদক্ষেপ নিয়েছি। তবে এই ব্যাপারে আমি মনে করি যে আমাদের বেসরকারি ব্যাংকগুলিকে আর একটু আন্তরিক হওয়া দরকার। নিজস্ব অর্থায়নে অভ্যন্তরীণ উন্নয়ন নিশ্চিত করার প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন সরকার প্রধান। আমাদের রিজার্ভ এখন 40 বিলিয়ন, আমাদের টার্গেট আছে আমরা 50 বিলিয়নে পৌঁছাতে চাই, কিন্তু সেই সাথে আমাদের নিজেদের অনেক উন্নয়নের কাজ জন্য আমরা অন্যের কাছ থেকে ধার না এনে আমরা নিজেদের অর্থায়নে যে করতে পারি তারও একটা ব্যবস্থা নিয়েছি। খুব তাড়াতাড়ি এই ব্যাপারে বিস্তারিত আপনারা জানতে পারবেন। করোনার দ্বিতীয় তরঙ্গ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন সরকার প্রধান। এখন আমাদের আগে থেকেই সচেতন হতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। প্রভাব না দীর্ঘ 7 মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবারও ভারতের সঙ্গে বিমান চলাচল শুরু হয়েছে। এয়ার বাবল চুক্তির অধীনে প্রথম দিনে ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা চেন্নাই ঢাকা কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। খুব শিগগিরই পর্যটকদের জন্য ভারতীয় ভিসা দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা পরিস্থিতিতে মার্চের শেষ দিকে বন্ধ হয় বাংলাদেশ ভারত বিমান চলাচল। দীর্ঘ 7 মাস পর এয়ার বাবল চুক্তির আওতায় প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা শুরু করল দুদেশ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় হাইকমিশনার এর উদ্বোধন করেন। ভারত বাংলাদেশ সহ 14টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তি সই করেছে। চুক্তির আওতায় সপ্তাহে 56টি বিমান চলাচল করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার বলেন, এয়ার বাবল চুক্তির অধীনে বিমান চলাচল বাংলাদেশ ভারতের জনগণের মধ্যে সম্পর্ক আরও এগিয়ে নেবে। Sure, our airline friends, whatever needs to be done, we will do what is necessary to help our Bangladeshi friends go back to India. করোনা মহামারী কাটিয়ে শিগগিরই পর্যটক ভিসা চালু করা হবে বলেও জানান তিনি। We have a constraint. We do have a pandemic still going, so tourist visas may be difficult for the immediate future. Let's see. Who knows how quickly we can start. দীর্ঘদিন পর ভারতে যেতে পেরে সন্তুষ্ট যাত্রীরা। 3 মাস পর যাওয়ার কথা, কিন্তু এই করোনার জন্য অনেকটা ক্ষতি হয়ে গেল। করোনা মানে একটু পরিস্থিতি মানে শিথিল হয়েছে, ফ্লাইট ছেড়েছে ইউএস বাংলা, তাই আমরা। করোনার আগে যেখানে গড়ে 7 থেকে 10 হাজার ভিসা দেওয়া হতো তা এখন 1000-এ নেমে এসেছে। তবে পুরোদমে ভিসা সেবা দিতে তৈরি ভারতীয় হাইকমিশন। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের উপর দোষ চাপাচ্ছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে বিআরটিসির উদ্যোগে গাবতলী ট্রেনিং সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, লোক দেখানোর জন্য নির্বাচনে অংশ নেয় বিএনপি। সরকার নয়, বিএনপি নিজেদের অপরাজনীতির জন্য দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। নির্বাচনে তারা অংশ নেয় লোক দেখানো, ভোটের দিন কেন্দ্রে আসে না, এতে তারা ভোটারদের আস্থা হারাচ্ছে। আন্দোলনের ডাক দিয়ে নেতারা ঘরে বসে থাকে, এতে কর্মীদের আস্থা হারাচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান মুজিব বর্ষের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসার ব্যাপারে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশকে 4র্থ দফায় করোনার চিকিৎসা সামগ্রী উপহার দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রীর হাতে এই উপহার তুলে দেন দেশটির রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান। পরে পররাষ্ট্রমন্ত্রী ও তুরস্কের রাষ্ট্রদূত সাংবাদিকদের সাথে কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, নিজেদের দূতাবাস উদ্বোধন করতে শিগগিরই ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক $2 বিলিয়ন পর্যন্ত বাড়ানোর ব্যাপারে আশাবাদের কথাও জানান তিনি। অনেকগুলো প্রস্তাব দিয়েছেন, যেগুলো আমরা আশা করি আমরা এগুলো এক পর্যায়ক্রমে করব, তাতে আমাদের মধ্যে সম্পর্ক অনেক বাড়বে। এবং টাস্কের প্রেসিডেন্ট নিজেই বলেছেন যে ব্যবসা, ট্রেড আমাদের দুদেশের মধ্যে it should exceed $2 billion, নিজে থেকে বলেছেন, এবং he has all the enthusiasm. ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনী এলাকাতে প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে এবং আওয়ামী লীগের প্রার্থী
আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে বিএনপি। আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল সিইসির সাথে বৈঠক করেন। এ সময় প্রচারণায় বাধা, পুলিশের অসহায়তা, আওয়ামী লীগ প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তারা। স্থানীয় প্রশাসন ও রিটার্নিং অফিসারের কাছে এর কোনো প্রতিকার পাওয়া যায়নি বলেও জানায় দলটি। এসব অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার দেবনাথ। আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত আছে তাদেরকে ফেয়ার করতে হলে আপনার হস্তক্ষেপ জরুরি, এবং তারা বুঝতে হবে যে এখন তারা আপনার অধীনে আছে এবং আপনি তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সেই ধরনের পদক্ষেপ আপনি গ্রহণ করবেন, এটাই আমরা আশা করি। সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় সে বিষয়ে যা যা করা দরকার নির্বাচন কমিশন সে তাই করবে বলে তাদেরকে আশ্বস্ত করেছে। 24 ঘন্টায় করোনায় আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 5,861। সুস্থতার হার শতকরা 79.32 এবং মৃত্যুর হার 1.45%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে 235তম দিনে 111টি ল্যাবে 12,357 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,493 জন। এ নিয়ে মোট শনাক্ত 4,03,079। নতুন 1,610 সহ সুস্থ হয়েছে 3,97,733 জন। করোনায় পুরুষ মৃত্যুর হার 76.98 এবং নারীর মৃত্যুর হার 23.02%। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল ডিফেন্স কলেজ লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন। বলেন, বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে এই কর্নার স্থাপন এবং বিশেষ এনডিসি জার্নাল প্রকাশ করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরবে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার আসামি পুলিশ কনস্টেবল রুবেল শর্মাকে দ্বিতীয় দফায় আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে 8 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা জানান, এর আগে রুবেল শর্মা 7 দিনের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আরও তথ্য পাওয়ার জন্য তাকে আবারও রিমান্ডে নেওয়া হয়। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার আসামি ইসরাফিলকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এই মামলার প্রধান আসামি দেলোয়ারকে অন্য একটি হত্যা মামলায় 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। হাতিয়ায় ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নোয়াখালী প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। একলাশ পরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলার প্রধান আসামি দেলোয়ার ও অপর আসামি ইসরাফিলকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হকের আদালতে হাজির করা হয়। পুলিশ হাসান হত্যা মামলায় দেলোয়ারের 5 দিন এবং নারী নির্যাতন মামলায় ইসরাফিলের 7 দিন রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দেলোয়ারের 3 দিন এবং ইসরাফিলের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলায় পুলিশ আসামি দেলোয়ারের 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আদালত শুনানি আনতে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে 2004 সালে হাতিয়ার শূন্যের চরে গৃহবধূ ধর্ষণ মামলায় আসামি ইব্রাহিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ শামসুদ্দিন খালেদ এ রায় দেন। ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 25,000 টাকা জরিমানা। অন্যদিকে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী। নির্যাতন করতেছে, আবার ছুরি দেখা হেরে দল লাগাইতেছে, তুই যদি কারোর কাছে বলস তোর যাওয়া করে দিমু। ঘটনাটা ঘটার পরে আমি হুজুর কাছে বিচার দিয়েছি, হুজুরে ঘটনাটা করে নাই, পরে আমি লাস্টে থানায় গেছি। একটা শিক্ষক একটা অনুষ্ঠানে মনে করেন কেলেঙ্কারি ধরা খাইছে, তাহলে এই কেলেঙ্কারি শিক্ষক আবার এখানে কি করে নিয়োগ দেয়? এর মধ্যে শিশুটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 2 জনকে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান এলাকাবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন।
আলোচনা সভা সহ নানা আনুষ্ঠানিকতায় পালিত হল বাংলাদেশ যুব মৈত্রী নেতা শহীদ রাসেল আহমেদ খানের ১৪তম মৃত্যুবার্ষিকী। রাসেলের মৃত্যুবার্ষিকীতে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। পরে বক্তারা রাসেলের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রাখতে কাজ করে যাওয়ার আহ্বান জানান। এছাড়া দেশব্যাপী আলোচনা ও স্মরণ সভার আয়োজন করে যুব মৈত্রী। ২০০৬ সালের ২৮ অক্টোবর বিএনপি জামাত জোট সরকারের সময়ে নিহত হন যুব মৈত্রীর নেতা রাসেল আহমেদ খান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের মাটি স্ক্রুড স্টিল পাইলিংয়ের জন্য অনুপযুক্ত। সয়েল টেস্টের রিপোর্টে এই ফল এসেছে বলে জানিয়েছে নির্মাণ প্রতিষ্ঠান। তাই অত্যাধুনিক স্ক্রুড পাইলিংয়ের বদলে এখন বোর্ড পাইলিং করা হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, পাইলিংয়ের ধরন বদল হলেও ৩য় টার্মিনালের নকশায় কোনো পরিবর্তন হবে না। ২ পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব জানাচ্ছেন জসিম জুয়েল। নির্ধারিত ২০২৩ সালের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। এখনো পর্যন্ত কাজ এগিয়েছে ৭%। তবে মাঝপথে পাইলিংয়ের ধরন বদলের খবরে নির্ধারিত সময়ে কাজ শেষ হবে কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, মাটি অনুপযুক্ত হওয়ায় ৩য় টার্মিনালের পাইলিংয়ের ধরন বদলাতে হচ্ছে। দেশীয় বিদেশি ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেই স্ক্রুড পাইলিংয়ের বদলে বোর্ড পাইলিংয়ের কাজ চলছে। স্ক্রু পাইলিংটা আবার আমাদের যে মেট্রো রেল প্রজেক্টে এটা ব্যবহার করার কথা ছিল। দুটি জাপানি কোম্পানি মেট্রো রেলে যেহেতু এটা ফেল করেছে, আমাদের এটা কন্ট্রাক্ট চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে ওই প্রজেক্টটা ফেল করে। তো যেহেতু এটা ফেল করেছে, আমাদের যে সয়েল কন্ডিশন, এই সয়েল কন্ডিশনে এটার জন্য এটার উপযুক্ততা দেখা গেল যে এটা অনুপযুক্ত। এর ফলে ৩য় টার্মিনালের নকশায় কোনো বদল হচ্ছে না বলেও জানান বেবিচক চেয়ারম্যান। এটা কেবল পাইলিংয়ের প্রযুক্তির বদল বলে উল্লেখ করেন তিনি। এটাকে নকশার কোনো চেঞ্জ নাই। এখানে যেটা হচ্ছে মাটির নিচে যে ভূগর্ভস্থ যে পাইলিংয়ের টেকনোলজি চেঞ্জ হচ্ছে, ডিজাইনের সাথে কোনো সম্পর্ক নাই। ওইটা রাদার এটাকে এখন আমাদের মাটির জন্য, সয়েলের জন্য এটি উপযুক্ত। এটা আমাদের বিদেশিরাও বলেছে এবং আমাদের দেশীয় যারা ইঞ্জিনিয়ার আছে তারাও একই মতামত পোষণ করেছে। ৩য় টার্মিনাল নির্মাণে প্রায় ৩,০০০ পাইলিং লাগবে। এর মধ্যে ১,৫৪৯টি স্ক্রুড পাইলিং বসার কথা ছিল। স্ক্রু পাইলিংয়ের পরিবর্তে এখন বোর পাইলিং হচ্ছে। জসিম জুয়েল, ২১শে টেলিভিশন, ঢাকা। ক্রমেই গতিশীল হচ্ছে উৎপাদনমুখী কর্মকাণ্ড, বাড়ছে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির চাহিদা। আর এর ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে আমদানি বাণিজ্যে। ব্যবসায়ীরা বলছেন, অভ্যন্তরীণ ভোক্তা চাহিদা বাড়ার পাশাপাশি রপ্তানি বাণিজ্য বেগবান হওয়ায় বাড়ছে আমদানি। একই মত অর্থনীতিবিদদেরও। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনার ধাক্কা সামলে অনেকটাই সচল দেশের উৎপাদনমুখী শিল্প কারখানা। এতে বাড়ছে আমদানি বাণিজ্য। গত জুলাই আগস্ট সময়ে আমদানির নতুন ঋণপত্র খোলা হয়েছে $7.95 বিলিয়ন। আর ৩১ আগস্ট পর্যন্ত ঋণপত্রের স্থিতি ছিল $13.86 বিলিয়ন মার্কিন ডলার। অর্থবছরের প্রথম ২ মাসে $1.25 বিলিয়ন ঋণপত্র খোলা হয় শুধু গার্মেন্টস শিল্পের ফেব্রিক্স ও উপকরণ আমদানিতে। আর $1.32 বিলিয়ন মূলধনী যন্ত্রপাতি, $64 কোটি তুলা ও সিনথেটিক্স ফাইবার, $61 কোটি শিল্পের মধ্যবর্তী কাঁচামাল সহ জ্বালানি ও ভোজ্য তেল, ওষুধ শিল্পের কাঁচামাল, কেমিক্যালস, সিমেন্ট উৎপাদনের ক্লিংকার, গম ও শিশু খাদ্য সহ বিভিন্ন পণ্যের আমদানিও বেড়েছে এই সময়ে। যেহেতু আমাদের রপ্তানির একটু পজিটিভ ফ্লো আমরা লক্ষ্য করছি, সেক্ষেত্রে আমদানিটা স্বাভাবিকভাবেই একটু গতি ফিরে পাচ্ছে। প্রণোদনা প্যাকেজ দিয়েছিলেন, সেইটার সুফল কিন্তু আজকে আমরা ভোগ করতেছি যে আমাদের অর্থনীতিটা খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়েছে। যদি আপনি উন্নত বিশ্ব এবং বড় বড় দেশগুলোর সাথে তুলনা করেন বা আমাদের এশিয়ায় পার্শ্ববর্তী দেশের সাথেও তুলনা করেন, আমাদের অর্থনৈতিক অবস্থাটা কিন্তু আসলেই এখন ভালো। এদিকে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানি বৃদ্ধির প্রবণতাকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরা। রপ্তানিমুখী যে সমস্ত শিল্প খাত, বিশেষ করে তৈরি পোশাকের সঙ্গে সম্পর্কিত কাঁচামাল, তুলা, সুতা, সিনথেটিক ইয়ার্ন, কেমিক্যাল ফাইবার এবং একই সাথে প্রস্তুত কাপড়, এগুলোও কিন্তু আমরা আমদানি করতে দেখছি, যেটি আমাদের কাছে ইতিবাচক মনে হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলছে, গত জুলাই আগস্ট সময়ে দেশে $8.03 বিলিয়ন পণ্য আমদানি হয়। আগের বছরের একই সময়ে আমদানি হয়েছিল $9.32 বিলিয়ন মার্কিন ডলার।
এই হিসেবে অর্থবছরের প্রথম 2 মাসে আগের বছরের একই সময়ের তুলনায় আমদানি কম হয়েছে 13.8%। অর্থবছরের প্রথম প্রান্তিকে 15,959 কোটি টাকা আমদানি শুল্ক আদায় হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, আগের বছরের একই সময়ের চেয়ে যা প্রায় 7% বেশি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জাদু ভিশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে স্টার প্লাস, স্টার জলসা সহ 7 বিদেশি চ্যানেল বন্ধের হুমকি দিয়েছে কেবল অপারেটরদের সংগঠন কোয়াব। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি SM আনোয়ার পারভেজ বলেন, 2010 সাল থেকে বাংলাদেশে স্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফি, লাইফ ওকে এবং স্টার গোল্ডের পরিবেশক হিসেবে কাজ করছে জাদু ভিশন। কিন্তু জাদু ভিশন নানা অজুহাতে যখন তখন বিদেশি চ্যানেলগুলো বন্ধ করে দিচ্ছে। গ্রাহকদের জিম্মি করে কেবল টিভি ব্যবসাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে প্রতিষ্ঠানটি। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে জাদু ভিশন লিমিটেডকে 4 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কোয়াব। নেটওয়ার্ক আছে জাদু ডিজিটাল লিমিটেড, পে চ্যানেলের ডিস্ট্রিবিউশনটাকে পুঁজি করে তার নেটওয়ার্কটাকে এক্সপান্ড করার জন্য যে অপতৎপরতা চালাচ্ছে সেইটার বিরুদ্ধেই আমাদের আজকে কথা বলা। 4 তারিখ পর্যন্ত সময় দিয়েছি। 4 তারিখ সন্ধ্যা 6টা থেকে তাদের পরিবেশিত, শুধু তাদের পরিবেশিত 7টা পে চ্যানেল আমরা বয়কট করব, আমরা চালাবো না। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 75,000 পিস কম্বল দিয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাউসের হাতে কম্বল তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু। এ সময় মুজিব বর্ষ উপলক্ষে প্রধান কার্যালয় সহ সকল শাখায় নেয়া বিভিন্ন কর্মসূচির ফটো অ্যালবামও হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BAB এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাজী সেলিম পরিবারের অবৈধ সম্পদ সন্ধানে দুদক, নদী, জমি, বাড়ি দখল সহ নকল পণ্য বাজারজাতের অভিযোগ। নৌ কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান সেলিম 3 দিনের রিমান্ডে, তদন্তের দায়িত্বে গোয়েন্দা পুলিশ। সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক বললেন প্রধানমন্ত্রী, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ। 7 মাস পর বাংলাদেশ ভারত বিশেষ বিমান চলাচল শুরু, শিগগিরই পর্যটক ভিসা বললেন হাই কমিশনার। 100 মিলিয়ন ডোজ ভ্যাকসিন উৎপাদনের ঘোষণা ট্রাম্পের, 2 লাখ মৃত্যুর দায় নিতে হবে বললেন বাইডেন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।